বাংলাদেশ ইনস্টিটিউট ফর রিসার্চ অ্যান্ড এডুকেশন BIRI এই যে আজকে যে অসাধারণ আলোচনাটার আয়োজন করেছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং যারা আলোচনা করছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ একটা বিশেষ কারণে, যে এই বইটিকে তারা সম্মান দেখিয়েছেন, এটা বিশেষভাবে আনন্দের। এবং এই যে প্রশ্ন আসলো, অনেক রকম আলোচনা, সমালোচনা, পর্যালোচনা হচ্ছে, এটার মধ্য দিয়ে নিশ্চিতভাবেই আমাদের দেশের ইতিহাস চর্চা এগিয়ে যাবে। আমি কি বলা যায়, এটাকে সব আলোচনা শুরুর আগে একটা মজার কথা বলি, শুরু করি। যে এই যে শব্দ বিষয়ে আমি হয়তো একটুখানি উদার, এবং আমার বাংলা একটু অনেক সময় যেটা হয় যে একটু ছাড় দেওয়া বাংলা, যাকে বলা যায়। আমি চেষ্টা করি নতুন শব্দ নিতে বা সাবলীল গদ্য রাখার জন্য। সব ক্ষেত্রে এই বইয়ের বেলায় সেটা সম্ভব হয় নাই। এবং যারা বইটা ইতিমধ্যে কিনেছেন তাদেরকে আমি বলি যে এইটাতে আসলে আমি নিজে ইতিমধ্যে এত সম্পাদনা করেছি যে পরের সংস্করণে হয়তো দেখা যাবে যে এর ভাষা আরও এক দফা বিশাল পরিবর্তন হয়েছে। এটা বললাম এই কারণে যে আমি জানি না এই ইনস্টিটিউটের পক্ষ থেকে এই অরূপরাহী, তার সাথে চিন্তক শব্দটার প্রয়োগ নিয়ে সলিম ভাই আলোচনা করেছেন। আমার মনে হয় যে আমি এই বিষয়ে ছোট্ট একটা নোক্তা দিয়ে রাখি। আমার কিন্তু শব্দটা পছন্দ হয়েছে একটা বিশেষ কারণ। সেটা হচ্ছে যে শব্দ মানে খেলোয়াড় শুধু খেলক হবে না, খেলক হতে পারে না, সেটা বাংলা ভাষার বিশেষ ধ্বনিতত্ত্ব নির্ধারণ করে দেয়। এটা সবসময় আপনি নিচ্ছেন হয়তো সংস্কৃত থেকে, কিন্তু এই যে টেবিলের সাথে এর যুক্ত করেন, এটা আপনার বাংলা ভাষার অভ্যাস বা চলন অনুযায়ী হয়। এটা নিয়ে একটা খুব বিখ্যাত উদাহরণ আছে, সেই উদাহরণটা বরং দেই। এটা আমার ধারণা যে ভাষা নিয়ে যারা আগ্রহী তাদের খুব কাজে লাগবে। প্রমথ চৌধুরী, উনি একবার খুব রেগে গেলেন কারণ তার কাছে একটা পত্রিকা আসছে, সেই পত্রিকাতে দুইটা শব্দের ব্যবহার তার খুব অপছন্দ হয়েছে। এবং আমি জানি যে আপনাদের মধ্যে কারো হার্টের সমস্যা থাকলে এখনই সামনে নেবেন, কারণ এটা শুনলে আপনারা চমকে যেতে পারেন। উনি লিখতেছেন যে এই পত্রিকাটাতে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে সাহিত্যিক। তো বলতেছেন এইসব অজ্ঞ লেখকদের ধারণা যে সংস্কৃত ওই সাহিত্য শব্দের উপরে বলাৎকার করলে সেইটা নতুন শব্দ তৈরি করবে, সাহিত্যের সাথে স্নেহযুক্ত করে এটা সাহিত্যিক করছে। তারপর উনি ঘোষণা করছেন, প্রমথ চৌধুরী কিন্তু দেশের লোক না, বাংলা ভাষার আধুনিকায়নে এবং চলিত বাংলার আজকের চেহারা দেওয়াতে একটা বিরাট ভূমিকা তার আছে। তিনি বলতেছেন যে বাংলা এবং সংস্কৃত ব্যাকরণ মতে সাহিত্যিক শব্দটা ভুল। আর তারপরে দু একটা বাক্য পরে তার বাক্যটা হচ্ছে এরকম, আর ভাষাভাষী শব্দটা শুনিলে হাসাহাসি করিতে ইচ্ছা করে। কিন্তু আমি নিশ্চিত যে আপনারা সাহিত্যিক শব্দটা সকলেই বহুবার ব্যবহার করছেন, এবং ভাষাভাষী শুনলে আপনারা কেউ হাসেন না। কারণ এই যে ভাষা এবং সাহিত্য দুইটা শব্দকেই বাংলা ভাষা সংস্কৃত থেকে আসুক, বাংলা ভাষা তার নিজের মতো করে আত্মীকরণ করেছে, এবং এইটার যে রূপান্তরগুলো ঘটবে সেটা বাংলার নিয়ম অনুযায়ী, বাংলায় কোনটা শুনতে ভালো লাগে সেইটা অনুযায়ী ঘটবে। সেইটা আর আরবির নিয়মে, ফার্সির নিয়মে, সংস্কৃতের নিয়ম হবে না। এটা পৃথিবীর সব ভাষার বৈশিষ্ট্য। এবং এই কারণে চিন্তাবিদ শব্দটা শুনতে যেমন ভালো লাগে, ওই একই কারণে আমার এই চিন্তক শব্দটা অপছন্দ হয় নাই। ফলে ওনাদের এই যে সাম্প্রতিকভাবে সলিম ভাই এসছেন, সেজন্য আমি জাস্ট আরেকবার বলি যে প্রমথ চৌধুরীর ব্যাপক আপত্তি ছিল সাহিত্যিক শব্দটা নিয়ে। তিনি বলতেন যে এই যে সংস্কৃত শব্দের উপর বলাৎকার করে সাহিত্য শব্দকে সাহিত্যিক করা হচ্ছে, এটা সংস্কৃত ব্যাকরণ নিয়মে অশুদ্ধ। কিন্তু প্রমথ চৌধুরী বলছেন যে এটা শুনলে তার খুব রাগ লাগছে, কারণ হচ্ছে যেটা ঠিক শব্দ না, দুইটার অশুদ্ধ। আর ভাষাভাষী শব্দটা শুনে তিনি আরও বিরক্ত, যেটা হাসাহাসি করতে ইচ্ছা করে। তা আমার মনে হয় যেটা বাংলা শব্দের রীতি অনুযায়ী, এটা বাংলা ধ্বনিতত্ত্ব অনুযায়ী এটা এত শক্তিশালী হয়েছে যে পরবর্তীতে সকল সাহিত্যিকই এই দুটো শব্দই ব্যবহার করেন। তো যাই হোক, এবার আমরা মূল জায়গাতে আসি। যে এই যে আলোচনাগুলো সকলেই করেছেন, অরূপরাহী, তাহমিদ আল জামি এবং সলিমুল্লাহ খান, এই আলোচনাগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং এই বইটাকে আসলে সবসময় এই প্রশ্নগুলোর মুখোমুখি দিয়ে যেতে হয়েছে। আমি অল্প কিছু আলোচনা আজকে করব, কারণ হলো যে আমার ধারণা যে এই প্রত্যেকটা বিষয় নিয়ে আরও দীর্ঘ ভাবার দরকার আছে, এবং এই বিষয়ে শেষ কথা বলার আমি কেউ না। এবং লেখক তার নতুন যে ভূমিকা লিখেছেন সেটা আশা করি পরের সংস্করণে যাবে, সেখানেও তিনি একই কথা বলেছেন যে প্রত্যেকটা বইয়ের একটা জীবন থাকে, সেই জীবনে একটা সমাপ্তিও ঘটতে পারে, কারণ নতুন গবেষণা, নতুন চিন্তা আসে। আমি সংক্ষেপে কয়েকটা বিষয় আলোচনা করি, যেটা হয়তো আপনাদেরকে কি বলে এটা, আমি এই বিষয়ে বলছি যেটা কোনো মীমাংসা দিচ্ছি না, কিন্তু হয়তো
হয়তো লেখককে আমি যেটুকুন বুঝেছি তার দিক থেকে কিছুটা ব্যাখ্যা সেটা সুযোগ করতে পারে। যেমন বাংলা সীমান্ত কিনা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমার ধারণা যে সলিম ভাই এটা খুব যথাযথভাবে এই প্রশ্নটা করেছেন, কারণ বাংলা তো সত্যি আসলে সীমান্ত ছিল না। মুসলমানরা এখানে আসার আগেই বাংলা বিশ্ব বাণিজ্যের অন্যতম একটা কেন্দ্র ছিল, এটা খুবই সত্যি কথা। এবং সেন আমলে, পাল আমলে পূর্ব বাংলায় যে স্বাধীন রাজ্যগুলো ছিল তারা বিপুল পরিমাণে বাণিজ্য যুক্ত ছিল চীনের সাথে কিংবা অন্যান্য নানান অঞ্চলের সাথে, সেটার কথা ইটন নিজেও বলেছেন। কিন্তু জগতে যে জায়গাটা কোনো বা অধিকাংশ বিবেচনায় কেন্দ্র, কারো কারো বিবেচনায় সেটা কিন্তু প্রান্ত হতে পারে। এটা আমি একটা সম্ভাবনা আকারে বলছি, কারণ এই বইয়ের মধ্যে একটা গল্প আছে। গল্পটা হচ্ছে সুলতান গিয়াসউদ্দিন ইওয়াজের। আপনারা হয়তো অনেকে তার নাম শুনেছেন। 1213 থেকে 27 বাংলার সুলতান ছিলেন। গিয়াসউদ্দিন ইওয়াজ তিনি হচ্ছেন আসলে আফগানিস্তানের লোক। তাকে দুই দরবেশকে তিনি একদিন রাস্তায় পেয়ে খাওয়ান, এবং সেই দরবেশ খুশি হয়ে তাদেরকে বলেন যে এই যে এত অসাধারণ মহানুভব একটা মানুষ, যে নিজের দরিদ্র থাকার পরও আমাদের এই দুই দরবেশকে খাওয়াচ্ছে, তাকে তো পুরস্কার দিতে হবে। তারপরে তারা তাকে বলছেন, তুমি হিন্দুস্তান যাত্রা করো, কেননা ইসলাম ধর্মের শেষ সীমানায় যে স্থান সেটি আমরা তোমার উপর ন্যস্ত করেছি। এই যে শেষ সীমা বলছেন ওই দরবেশরা, গিয়াসউদ্দিন ইওয়াজের জীবনের মধ্যে এই কথাটা আছে। এটা হচ্ছে পৃথিবীর কারো কারো চিন্তায় আসলে বাংলা পৃথিবীর শেষ প্রান্ত হতেও পারে, এবং সেটা একটা সীমান্ত প্রদেশ থাকতেও পারে। এটা আমি একটা সম্ভাবনা আকারে বলছি, আমি এটা নিশ্চয়তা দিয়ে বলছি না, কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু থাকে। ফলে আমি প্রস্তাব করবো যে এটা নিয়ে আমরা আরও ভাবি, এবং এই আলোচনাগুলো আসলে বারবার হওয়া দরকার। কোন কোন বিবেচনায় বাংলা কেন্দ্র ছিল, কোন কোন যে বিবেচনায় বাংলা সীমান্ত ছিল। এবং এই নতুন ভূমিকাটাতেই ইটন আলোচনা করেছেন যে আমরা যে এই যে সীমান্ত হিসাবে বাংলার আলোচনাটা করছি, সেই সীমান্তটা কেন মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে ওই যে সাদাদের সভ্যতা বিস্তারী কাজ, এইটার সাথে এটা এক না। কারণ তিনি বলছেন যে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের ওই আলোচনায় একদল লোকে ধ্বংস করা হচ্ছে, এবং সেইখানে একটা ইউরোপের উপনিবেশ হচ্ছে। বাংলায় এরকম কিছু ঘটছে না। বাংলায় বরং ওই যে স্থানীয় মানুষরা, তারাই একটা নতুন সভ্যতা এবং সমাজ গড়ে তুলছে। তো ওই অর্থে তিনি এটাকে সীমান্ত বলছেন, এবং এই সীমান্তের ধারণা মার্কিন যুক্তরাষ্ট্রের সেই সীমান্তের চিন্তা থেকে পৃথক। এটা হচ্ছে ইটনের প্রস্তাব। আরেকটা প্রসঙ্গ আলোচনা হওয়া দরকার, সেটা হচ্ছে যে এই যে দলিলের কথা হচ্ছে, যে অল্প কিছু দলিলের উপর ভিত্তি করে এই বাংলার ইসলামীকরণের তত্ত্বটা দাঁড়াচ্ছে কিনা, এটা কি আসলে খুব পাতলা বরফের উপর দাঁড়ানো একটা তত্ত্ব কিনা, এটা কিন্তু খুব জরুরি এবং ভালো প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এটা নিয়েও কোনো নিশ্চিত কথা বলতে পারবো না। ইটন যা বলেছেন সেটার ব্যাখ্যা যদি আমি করতে চাই, তাহলে সেটা দাঁড়াবে যে এই দলিলের সংখ্যাটা আসলে খুব কম না। এটা ধরেন চট্টগ্রামে প্রায় 150টা দলিল, সিলেটে প্রায় 530টা দলিল, 528টা দলিল, সব। তার মানে এই দুইটা জেলাতেই আমরা পাচ্ছি প্রায় 650 দলিল। দলিলের সংখ্যা কম না, এবং এটাতে প্রায় কয়েক লাখ একর জমির কথা বলা হচ্ছে। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে এই দলিলগুলো একটা বিশেষ কারণে টিকে গেছিল। মানে ইটন বলছে যে দলিলগুলো আমরা টিকে পাচ্ছি সেগুলো হচ্ছে এইটা, কারণ ইংরেজরা একটা সুচতুর কাজ করছিল, যে তারা মুসলমানদের কিংবা পুরনো জমিদারদের যে জমিগুলো লাখেরাত ছিল, যেগুলোতে কর দিতে হতো না, সেগুলো আত্মসাৎ করার নানান প্রক্রিয়া শুরু করে। সেই লাখেরাজ ভূমি আত্মসাৎ করার প্রক্রিয়াতে যে দলিলগুলো টিকে ছিল, শুধুমাত্র সেগুলো নিয়ে তারা যাচাই বাছাই শুরু করে। ওই যাচাই বাছাইয়ের কারণে চট্টগ্রাম এবং সিলেটের জেলা প্রশাসকের এখন যে অফিস, সেই অফিসে এই দলিলগুলো রয়ে যায়। কানুন দায়িমের নথি না, দায়মি কানুন নথি। দায়মি মানে যেটা বোধহয় তাহমিদ আল জামি একদিন আমাকে বলেছেন যে স্থায়ী জিনিসটা, বা তো সেই নথি নামে যে ওই মামলার কারণে যে দলিলগুলো আসলে টিকে গেছে, সেগুলো নিয়ে এটা আলোচনা করছেন। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ যে তার মানে এটা ঠিক অল্প কিছু নথিপত্রের উপর দাঁড়ায় নেই দুইটা জেলাতেই। বাকি জেলাগুলোর সমস্যাটা কি হয়েছে, পূর্ববঙ্গের বাকি জেলাগুলো যে এই সরকারি
কার্যালয়গুলো সেগুলো আসলে নিচু জায়গায় অবস্থিত, বর্ষাকালে সেই দলিলগুলো টেকে নেই। মানে মোঘল আমলের দলিলপত্র আমরা বরিশাল বিভাগে কি রংপুর বিভাগে পাইনি, এটা হচ্ছে ইটনের বক্তব্য। কিন্তু চট্টগ্রাম, সিলেটে এটা টিলার উপর অবস্থিত হওয়াতে শুষ্ক জায়গা, ফলে এই দলিলগুলো টিকে গিয়েছে। এবং শুধু এই দলিলগুলো চিহ্নিত করে আমরা এই পরিমাণে জমির বন্দোবস্তের একটা চিত্র পাচ্ছি। এবং একই সাথে কি পাচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ, যেটা জামি বলেছেন, আমি ওই বিষয়ে একটু আলোচনা করি, যেটা কেন সুলতানি আমলে ঘটে নাই বলে দাবি করছেন এবং কেন মুঘল আমলে ঘটেছে। অনেকগুলো নিদর্শন থেকে সেটা বোঝা যায়। একটা বিষয় হচ্ছে এটা, মানে আমি কিন্তু এগুলোর বিষয়ে নিশ্চিত না, আমি এই বইটা থেকে যা জেনেছি, কিংবা আবু মোহাম্মদ হাবিবুল্লাহর বই, কিংবা এই যে মমতাজুর রহমান তরফদারের বই, তাদের বইগুলো থেকে যা জেনেছি সেটা থেকে আমি বইটার পক্ষে কিছু কথা জাস্ট বলছি। যে সুলতানি আমলে বাংলার রফতানি পণ্য ছিল প্রধানত বস্ত্র। মুঘল আমলে একটা নতুন পণ্য এটার সাথে যুক্ত হলো, সেটা হচ্ছে ধান। কিছু একটা নতুন ঘটেছে, যে কারণে ধান প্রধান রফতানি পণ্য হিসাবে বস্ত্রের সাথে যুক্ত হচ্ছে। এটা আগে ছিল না। তাহলে কি ঘটলো? এইটা একটা কিন্তু প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে এটা, যে মুঘল আমলে খুব দ্রুত দেখা গেল যে পূর্ব বাংলায় সুলতানি আমলের চাইতে, মানে মুঘলরা সুলতানি আমলের সকল কাগজপত্র তারা নিজেদের আয়ত্ত নিয়েছিল এবং সেই কাগজপত্রের উপরে তারা করের মাত্রা তৈরি করত। খুব দ্রুত দেখা গেল যে পূর্ব বাংলার সকল জায়গাতে খাজনার পরিমাণ ক্রমাগত বাড়ছে। আপনারা আবার ভাববেন না যে মুঘলরা নির্যাতক আকারে খাজনা নিত, তা না। খাজনার পরিমাণটা নির্দিষ্ট, যে ফসলের অতভাগ তুমি খাজনা আকারে দিবা। তারপরও খাজনার পরিমাণ কেন বাড়ছে? বাড়ছে কারণ হলো, মানে এটা যদি 60 ভাগ বাড়ে, এটা যদি 50 ভাগ বাড়ে, কোনো কোনো জায়গায় এটা 150 ভাগের কাছাকাছি বাড়ছে। এটি ইটনের বইয়ে শিরিন মুসাভিকে উদ্ধৃত করে ইটন দেখাচ্ছেন যে খাজনার পরিমাণটা বাড়ছে কারণ হলো যে এইখানে নতুন করে ধানের আবাদ হচ্ছে, ফলে ধানের উৎপাদন হচ্ছে, এবং এই ধানের উৎপাদনের সাথে সাথে করে খাজনার পরিমাণটা বাড়ছে। যদি খাজনার পরিমাণটা না বাড়তো, তাহলে আমরা বলতে পারতাম যে এটা পুরনো যা ছিল তাই আছে, মুঘলরা শুধু দখল করেছে। কিন্তু যদি খাজনার পরিমাণটা বাড়ে, তাহলে আমাদের বলতে হবে যে, আমাকে বলবেন যে কখন আসলে থামা উচিত। কারণ হচ্ছে যে মানে এইটা নিয়ে আমার ধারণা যে আজকের আলোচকটা সকলেই কয়েক ঘন্টা করে কথা বলতে পারবেন, ফলে একটা ভদ্রস্থ সময় হলে আমাকে বলবেন। খাজনার পরিমাণটা যে বাড়ছে, এটা থেকে বোঝা যাচ্ছে যে মুঘল আমলে কিছু একটা পরিবর্তন ঘটেছে। এরপরে আমি আরেকটা উদাহরণ দেই, সেটা হচ্ছে যে মুঘল আমলে কেন সুলতানি আমলের সাথে মৌলিক পার্থক্যটা কি? দুইটাই তো মুসলমানি আমল। এইখানে ইটনের একটা অদ্ভুত বক্তব্য আছে, সেটা আমার ধারণা যে এটা আসলে খুব কাজেও লাগতে পারে। এবং এইটার সাথে এই যে এইখান থেকে আবু মোহাম্মদ হাবিবুল্লাহর তত্ত্বের সাথে ওনার নামের উচ্চারণ, আর আমি সলিম ভাইয়ের একটা আলোচনা থেকে জেনেছি যে নামের লেখার উচ্চারণ আলাদা, সে কারণে আমি এটা নিয়ে একটুখানি মানে দুইটা চিন্তা একসাথে করে বলে একটা তৈরি হয়, বোধহয় যাকে বলা হচ্ছে এটা ফার্মলিং হয়। তো আবু মোহাম্মদ হাবিবুল্লাহ ওনার একটা ছিল যে সুলতানি আমলের অবক্ষয় বা পতনের কারণ, যে কারণে তারা মুঘলদের কাছে হেরে গিয়েছিল, সেটার হচ্ছে আরব বাণিজ্যকে দখল করেছে পর্তুগিজরা। এটা কিন্তু তত্ত্ব হিসাবে খুবই শক্তিশালী এবং খুব গুরুত্বপূর্ণ, এবং এটা নিয়ে আমাদের আসলেই অসাধারণ সব কাজ হওয়া দরকার। এখনকার দিনে নতুন নতুন যে তত্ত্ব, নতুন নতুন যে ধারণা এবং প্রমাণাদি আমরা পেয়েছি, সেটার সাপেক্ষে এগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের দেশে যে এই আলোচনা করার সুযোগটা খুব কম থাকে। আবু মোহাম্মদ হাবিবুল্লাহর যে স্মারক গ্রন্থ, সেটাতে মমতাজুর রহমান তরফদারের একটা দারুণ প্রবন্ধ আছে। ওই প্রবন্ধে ওইটার উচ্চারণটা আমার অনুবাদে আর ওইখানে অনুবাদে নামের মধ্যে একটা আছে, কারণ হচ্ছে আমি টম পেরেস করেছি, উনি তোমে পেরেস করেছেন। আমার ধারণা যে উনি শুদ্ধ পর্তুগিজ উচ্চারণ, তো ফলে আমি ইন্টারনেট দেখে, ইউটিউব দেখেন উচ্চারণটা করেছি। আমার ধারণা যে উনি হয়তো আরও মানে মমতাজুর রহমান তরফদারের উপরে আমি আরও বেশি ভরসা রাখছি। তিনি যেটা বলছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই পিরেস 1200 পিরেস কোন সময়কার লোক? পিরেস সুলতানি আমলের 1213 থেকে 27, না 1213 না, উনি হচ্ছেন যে 1512 থেকে 1515 এই সময় তার বইটা লিখেছেন, সেই সুমা ওরিয়েন্টাল।
এইখানে পিরেস যেটা বলেছেন, যেটা হচ্ছে যে বাংলার সুলতান অত্যন্ত শক্তিশালী, আশেপাশে সবগুলো রাজ্য তার উপনিবেশ বা করদ রাজ্য। তিনি আরাকানের রাজাকে হারান, তিনি আসামের রাজাকে পরাজিত করেন, তিনি কুচবিহারের রাজাকে পরাজিত করেন, ত্রিপুরার রাজা তাকে খাজনা দেয়, প্রত্যেকেই তার সাথে শত্রুতা করে, কিন্তু কেউ সুলতানের সাথে পারে না। খেয়াল করেন, এই তোমে পিরেস হচ্ছেন পর্তুগিজ বাণিজ্য প্রতিনিধি। তিনি এখনকার ইন্দোনেশিয়া এলাকায় বহু বছর কাটিয়েছেন এবং তার এই বইটা অনেক বছর অজ্ঞাত ছিল, বহু পরে প্রকাশিত হয় এবং ওইটা দেখে বাংলাদেশের প্রথম ইনি মানে এই যে মমতাজুর রহমান তরফদার তাকে নিয়ে লেখেন। পিরেস এখানে একটা গুরুত্বপূর্ণ বলছেন যে মোগল সুলতান, তখন সুলতানরা মানে দিল্লির সুলতানরা বাংলার সুলতানকে পরাজিত করার অনেক চেষ্টা করেছে, পারেনি, কারণ বাংলার সাথে তার কোনো জলপথ নাই। এই কারণে আসলে খেয়াল করেন, দিল্লির সুলতানদের জন্য একটা বড় সমস্যা ছিল যে দিল্লির সুলতানরা একটা বড় সময় ব্যস্ত ছিলেন মঙ্গল আক্রমণ ঠেকানোর জন্য। ফলে বাংলাকে তারা যে কবার পরাজিত করেছেন, বাংলা আবার কিছুদিন পর বিদ্রোহ করে স্বাধীন হয়েছে। মুঘল আমলেও এই সংকটটা তাদের ছিল যে বিশাল জঙ্গল এবং এই অরণ্য ভেদ করে তাদের ঘোড়সওয়াররা আসবে, এটা সহজ হয়ে গেল যখন এই তোমে পিরেসের বিবরণের উল্টোটা ঘটলো। গঙ্গা যুক্ত হলো, বঙ্গা সরে আসলো পূব দিকে এবং পদ্মার শাখায় চলে আসলো। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং অনেক রকম রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক তাৎপর্য আছে। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে পিরেসের পণ্যটাকে যদি আপনারা সত্য বলে বা ন্যায্য বলে ধরে নেন, সেটা থেকে একটা বিষয় বোঝা যাবে, সেটা হলো পর্তুগিজ বাণিজ্য বাংলায় সুলতানদের কোনো অবক্ষয়ের কারণ হয় নাই। মানে যেটা থিসিস হিসেবে ধরে নেওয়া হচ্ছিল তথ্য হিসাবে যে পর্তুগিজদের আগমনের কারণে সুলতানরা দুর্বল হয়ে যাচ্ছে, না, সেটা হয় নাই, বরং তাদের বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। এবং একটা বিবরণে পর্তুগিজ বিবরণে বলা হচ্ছে যে পর্তুগিজদের জাহাজগুলা যখন বাংলায় আসে তখন গোয়া দমন দিউ, ওই যে পর্তুগিজদের যে উপনিবেশগুলা গোয়া দমন দিউ, সেখানে সোনার দাম বেড়ে যায়, কারণ তারা সোনা রূপা নিয়ে বাংলায় আসে, বাংলা থেকে পণ্য কেনে এবং কিনে গোটা দুনিয়ায় বিক্রি করে। ফলে এই স্বল্প সময়ের জন্য এখানে এত বেশি সোনা নিয়ে তারা বাংলায় আসে যে এখানে স্বর্ণের দাম বেড়ে যায়, মানে ওই গোয়া দমন দিউতে স্বর্ণের দাম বেড়ে যায়। তার মানে পর্তুগিজ বাণিজ্য বাংলার বেলায় মানে পৃথিবীর একই জিনিস পৃথিবীর এক এক ধরনের শাসকের জন্য এক এক ভালো মন্দ নিয়ে আসে। পর্তুগিজরা তুর্কিদের জন্য খুব খারাপ ছিল, কারণ পর্তুগিজরা তুর্কিদের হাত থেকেই পুরো এলাকার এই যে আরব বাণিজ্য আমরা বলি, এটা আসলে কর্তৃত্ব ছিল তুর্কির অধীনে নানান জাতি বাণিজ্যটা করত। তো পর্তুগিজরা তুর্কিদের পরাজিত করে মশলার বাণিজ্যটা তাদের হাতে নিয়ে নেয়, তাতে তুরস্কের ক্ষতি হয়, উপকার হয় আবার পারস্যের। এবং আপনারা ওই সময়কার ইতিহাস পড়লে দেখবেন পারস্যের সম্রাট আর পর্তুগিজরা যৌথভাবে কাজ করছে, কারণ তুরস্ক হচ্ছে ইরানেরও শত্রু, তখনকার যে ইরান সেই ইরানের শত্রু। ফলে বাংলার ওই সময়টাতে আসলে আর্থিকভাবে লোকসান হয়নি, বরং ইটন অন্য একটা প্রবন্ধে দেখিয়েছেন, এই বইটার সেই আলোচনাটা নাই, আমেরিকা মহাদেশে যে নৃশংস স্বর্ণ এবং রৌপ্যের খনিগুলোকে উজাড় করে ফেলা হয়েছিল, মানুষকে খ্রিস্টান ধর্ম গ্রহণে বাধ্য করা হয়েছিল, তাদেরকে হত্যা করা হতো, ভয়াবহ নিপীড়নের মধ্যে দিয়ে পুরো দুই আমেরিকা মহাদেশ গিয়েছে পর্তুগিজ এবং স্প্যানিশদের হাতে। সেই স্বর্ণের একটা বড় অংশ আসলে খরচ হতো চীন এবং ভারতের পণ্য ক্রয়। ফলে এই স্বর্ণের একটা বড় অংশের অন্তিম যাত্রা হতো বাংলায়। এবং এত বেশি স্বর্ণ আসতো ওই সময় ভারত জুড়ে যে মোঘল আমলে ভারতের সব জায়গাতে রীতিমতো মুদ্রাস্ফীতি তৈরি হচ্ছিল, এত বেশি স্বর্ণ আসতেছে। কিন্তু শুধুমাত্র বাংলায় মুদ্রাস্ফীতি হয় নাই। বাংলায় মুদ্রাস্ফীতি না হওয়ার কারণটা হচ্ছে এটাই যে বাংলায়, ইটনের বক্তব্য হচ্ছে যে মানে সোনা এত জায়গায় প্রচুর আছে, তখন যেটা ঘটে যে মুদ্রাস্ফীতি তৈরি করে। বাংলায় মুদ্রাস্ফীতি হয় নাই কারণ এই বাংলায় পুরো সোনাটা ব্যবহার হয়েছে জঙ্গল পরিষ্কার করায়। আমি কি ব্যাপারটা পরিষ্কার করতে পারছি? মানে বা ইটনের ভাষ্য এটা যে আমার আসলে পরিষ্কার করার কিছু না, ইটনের ভাষ্য হচ্ছে এটা, এই যে বিশাল অর্থনৈতিক তৎপরতায় স্বর্ণযুক্ত হলো
এইটার ফলে ওই সময় বাংলায় কোনো মুদ্রাস্ফীতি কোনো ইতিহাসবিদ উল্লেখ করেন নাই, কিন্তু ভারতে অন্য সব জায়গাতে যেখানে এরকম জঙ্গল সাফ করার প্রক্রিয়াটা ছিল না, সেই সব জায়গাতে পর্তুগিজ স্বর্ণ একটা মুদ্রাস্ফীতি তৈরি করছিল। এবং তারপরের ধাপে যাই, সেটা হচ্ছে যে বাংলায় এই মুঘল আমলে যেটা ঘটলো, যে কেন সুলতানি আমলে এটা কঠিন ছিল, মুঘল আমলে যেটা ঘটলো, যে মুঘল আমলে আরও বড় করে একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে মারোয়ারি পুঁজি বাংলায় প্রবেশ করলো। এবং এটা মির্জা নাথানের বই আপনারা স্মৃতিকথা ঘাটলে আপনারা যে কেউ দেখতে পাবেন, মির্জা নাথানের প্রত্যেকটা সেনাবাহিনীর সাথে টাকা জোগাড় করে দিচ্ছে। উনি ওই যে আমাদের ঘোড়াঘাট বলে একটা জায়গা আছেন উত্তরবঙ্গে, পার হবেন, নৌকা লাগবে, টাকা কোত্থেকে পাবেন? মারোয়ারির কাছ থেকে ধার করতেছেন। এইখানে 5,000 সৈন্য লাগবে, এতক্ষণই টাকা কোথায় পাবেন? মারোয়ারির কাছ থেকে ধার করতেছেন। মারোয়ারিরা ছিল মুঘল সেনাবাহিনীর লগ্নিকারক। এই বিশাল মারোয়ারি পুঁজি, তার মানে হচ্ছে যে পর্তুগিজরা যখন আসলো একই সময় তার কিছু পরে পদ্মা নদীর কারণে যখন মুঘলদের সাথে যুক্ত হলো, পর্তুগিজ বাণিজ্য বাড়ছে, বাংলা এই প্রথমবারের মতো উত্তর ভারতমুখী একটা বাণিজ্য তৈরি হচ্ছে। এই উত্তর ভারতের পণ্যের প্রবাহটা বাংলা এর আগে কম ছিল, আগে শুধুমাত্র ছিল সমুদ্রপথে, এবার স্থলপথেও বাংলার পণ্য মারোয়ারি হুন্ডি ব্যবসায়ীদের কারণে চলে যাচ্ছে বোখারা সমরখন্দ পর্যন্ত। তার মানে এর বাণিজ্য বিস্তার আরও বড় আকারে ঘটতেছে মুঘল আমলে। ফলে আরও বেশি জঙ্গল কাটা হচ্ছে, আরও বেশি করে ধান চাষ করা হচ্ছে, আরও বেশি তুলা চাষ করা হচ্ছে, আরও বেশি করে এই মুসলিনের কারখানা গড়ে উঠতেছে। তার মানে একটা প্রক্রিয়াটা অনেক শক্তিশালী হচ্ছে। ইটন কিন্তু একবারও বলেন নাই যে মুঘল আমলের আগে এটা ছিল না। এবং আমার ধারণা, আমি ইটনকে নিয়ে একটা প্রবন্ধ লিখেছি, আপনারা দেখবেন যে বড় তত্ত্বের ছোট খুঁত নামে পদ্মা নদী নিয়ে খুব ঐতিহাসিক কিছু ভুল তিনি করেছেন। সেটার বিষয়ে আমি আলোচনা যাব না, আমি আপনাদের দায়িত্ব দিয়ে রাখবো। ইন্টারনেটে বড় তত্ত্বের ছোট খুঁত খুঁজলে কেন পদ্মা নদী নিয়ে তার ধারণাটার মধ্যে একটা বড় ভুল আছে, এটা ভৌগোলিক ভুল, কিন্তু ভুলটা সত্ত্বেও তার, আমার বিবেচনায় যে তার তত্ত্বের কাঠামোটা ভুল প্রমাণিত হয় না, সেটা নিয়ে একটা লেখা। কিন্তু ইটনের এই বইয়ের মধ্যে আমার ধারণা যে তিনি জিনিসটার পাশ কাটিয়ে গিয়েছেন, এটা হচ্ছে যেখানে সলিম ভাই আমার ধারণা খুবই ঠিক। মুঘল আমলের আগেই গ্রামাঞ্চলে ইসলাম বিস্তারের সুনিশ্চিতভাবে একটা ঘটনা ঘটেছিল সুলতানি আমলের একদম শেষ দিকটাতে, যখন মুঘলরা সারা ভারত জুড়ে আফগানদের তাড়া করতেছে। যে আফগানদের তাড়া করতেছে, সে আফগানদের বড় অংশ বাংলাদেশের নানান জায়গায়, শহরে এবং গ্রামে, প্রত্যন্ত এলাকাগুলোতে বসতি করছে। এবং সেই বসতিগুলোর সাথে সম্পর্কিতভাবে ওইখানকার নতুন করে ইসলামীকরণ, এই ঘটনাটা ঘটার একটা সম্ভাবনা ব্যাপকভাবে আছে। এবং এইটার আসলে উদ্ঘাটনটা দরকার, কারণ হচ্ছে আমরা গোটা বাংলাদেশের মধ্যে এই ব্যাপারটা আমরা দেখব যে বহু জায়গাতে প্রথম যারা বসতি করছেন এবং যাদের স্মৃতিকথার মধ্যে পাওয়া যাচ্ছে সেটা সুলতানি আমলে। আমি কিন্তু খানজাহান আলী কিংবা শাহজালালের মতো বড় মানুষদের কথা বলছি না, একদম পরাজিত আফগানরা, যাদেরকে বাংলার সুলতানরা জায়গা দিচ্ছিলেন, আফগানরা চিঠি লিখতেছে, তোমরা তো আমাদের ভাই, মুঘলরা আমাদেরকে দাস বানাচ্ছে, আশ্রয় দাও, আশ্রয় দাও। সো ওই আশ্রয় প্রার্থীরা নানান এলাকায় বসতি করছেন এবং তাদের মাধ্যমে এই ঘটনাটা ঘটতে পারে। আমি আরেকটা দুটা প্রসঙ্গ আলোচনা করি, যদি কোনোটা বাদ পরে বলবেন। সেটা হচ্ছে যে মসজিদের সংখ্যার সাথে ইসলামাইজেশনের একটা বিপ্রতীপ মানে কি, সহজ বাংলায় বললে উল্টো সম্পর্ক বাংলায় দেখা গেছে। ফলে মসজিদের সংখ্যা বাড়লেই মুসলমানের সংখ্যা বাড়বে এমন সম্ভাবনা কিন্তু নাও থাকতে পারে। ইটন তার এই বইটাতে একটা খুব অদ্ভুত কথা বলছেন যে বাংলায় ইসলাম বিস্তার আসলে ঘটেছে ঘরের মসজিদ, যে মসজিদগুলো এখন অস্তিত্বহীন, নাম চিহ্নহীন, যেগুলোতে কোনো উৎকীর্ণ লিপি নাই, তারিখ সম্বলিত না, সেগুলোর মাধ্যমে। ধরেন 188টা মসজিদের খবর পাওয়া গেছে সুলতানি আমলে, 188টা। এটার মধ্যে 117টা হলো এটার মধ্যে 3 ভাগের 1 ভাগ হলো মালদা এবং মুর্শিদাবাদ জেলায়। কিন্তু মালদা এবং মুর্শিদাবাদ জেলায় মুসলমানরা বেশ ভালো থাকলেও তারা সংখ্যাগুরু ছিলেন না। কিন্তু কারণ ওই জায়গাটাতে বরং ছিল হচ্ছে বাংলার প্রাচীন রাজধানীগুলো। কিন্তু যে জায়গাগুলো বাংলার সংখ্যাগরিষ্ঠ, বরিশাল, ময়মনসিংহ, এরকম বহু জেলা আছে, 1-2টার বেশি মসজিদ পাওয়া যায়নি গোটা সুলতানি আমলে। কোনো জেলা আছে কোনো মসজিদ নাই। তার মানে মসজিদের সাথে ছিল একটা, মানে সুলতানি আমলের শুরুর দিকে এটা ছিল একটা ক্ষমতার কেন্দ্র হিসাবে, এটা একটা প্রদর্শনী। পরবর্তীকালেও বড় বড় শহরগুলোতে মসজিদ তৈরি হয়েছে, কিন্তু
ইসলামীকরণের মূল কাজটা উনি যেটা দেখাচ্ছেন সেটা হচ্ছে এটা ঘটতেছে আপনার ঘরের মসজিদগুলোর মাধ্যমে। বরং আমি আপনাদেরকে একটা মজার নতুন চিন্তার তুলি, যেটা হচ্ছে আমার ধারণা যে এই বইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এটা নিয়ে খুব কম কথা হয়। এই বইটার নামের একটা সীমাবদ্ধতা হচ্ছে বাংলায় আমি করেছি হচ্ছে ইসলামের উত্থান ও বাংলা সীমান্ত। বইটার মধ্যে আসলে ইসলাম ও হিন্দু ধর্মের উত্থান বাংলা সীমান্তে এটা বললে আরও ভালো হতো। কারণ ইটন দেখাচ্ছেন এই একই সময় বাংলাদেশে হিন্দু ধর্মের উত্থান ঘটে, এবং মানে হিন্দুদের কাছ থেকেই তো সুলতানরা ক্ষমতা কেড়ে নিচ্ছেন, তাইলে হিন্দু ধর্মের উত্থানের কথাটা আসছে কেন? কারণ আপনারা পুরো সময়টা জুড়ে দেখবেন মুঘলরা এই যে শত শত পাট্টা দান করছে, সেই পাট্টাগুলো তারা মুসলমানদেরকেও দিচ্ছে, হিন্দুদেরকেও দিচ্ছে। আওরঙ্গজেবের মতো শাসকের আমলেও দেখা যাচ্ছে যে বিপুল পরিমাণে পাট্টা কিংবা অনুদান দেওয়া হচ্ছে হিন্দু মন্দিরগুলোর নামে। চট্টগ্রাম এবং সিলেট জেলাতে যেখানে যে দলিলগুলো টিকে গেছে বলে আমরা জানতে পারছি। মানে মুঘলদের আগ্রহটা কি? মুঘলদের আগ্রহ হচ্ছে যে সম্রাটদের আগ্রহ, সত্যি কথা, সম্রাটদের আগ্রহ পার্থিব। তারা খাজনা চান এবং পূর্ব বাংলার একটা বড় অংশের মানুষ তারা এই ধর্মীয় কাঠামোর আওতায় নাই, তারা খাজনাও দেয় না, তারা রাষ্ট্রের আওতায় নাই। তো তারা চাচ্ছেন একটা মালিকানার ধারণা এখানে প্রতিষ্ঠিত করতে, একটা ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে। ফলে সবগুলো চুক্তিতে, মুঘল আমলের ওই সবগুলো চুক্তিতে, মসজিদ হোক, মন্দির হোক, দেবোত্তর হোক, বিষ্ণুত্তর হোক, প্রত্যেকটা চুক্তিতে বলা হচ্ছে যে তারা সেখানে একটা ধর্মীয় প্রতিষ্ঠান করবেন এবং ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সেখান থেকে প্রার্থনা করা হবে যেন এই মুঘল রাজ্যটা চিরস্থায়ী হয়। এই চুক্তির এই ধরনটা থেকে কিন্তু বোঝা যায় যে রাষ্ট্রের ধারণার সাথে কিংবা অন্যান্য আইডিয়াগুলোর সাথে এই চুক্তিবদ্ধ মানুষদের একটা বড় অংশ আগে পরিচিত ছিলেন না, অনুমানটা করা যায় আর কি। কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে এই বইয়ের মধ্যে প্রথম যে দুইটা উদাহরণ আছে, যে দুই উদাহরণে মুসলমান সম্প্রদায়কে দেখা গেল বাংলায়, সেটার প্রথম ঘটনাটা ঘটছে মুঘলরা এখানে আসার আগেই সন্দ্বীপে। কারণ প্রক্রিয়াটা আগেও চালু ছিল। দ্বিতীয় যে উদাহরণটা, সেটা মুঘলরা তখনও ঢাকায় বাংলাদেশে আসলে শক্তিশালী হয় নাই। ফেডরেসি উনি দেখতেছেন এই মেঘনার মোহনা উপকূলে বেশিরভাগ লোক মুসলমান হয়ে গেছে, তখনও মুঘলরা কিন্তু ঢাকায় শক্তিশালী হয় নাই, যদিও সুলতানরা উৎখাত হয়েছে, 12 ভূঁইয়াতের রাজত্ব চলতেছে। তার মানে প্রক্রিয়াটা আরও আগে থেকেই ছিল। কিন্তু আমরা যদি অর্থনৈতিক হিসাবগুলোর দিকে তাকাই, যেটা বললাম যে ধান উৎপাদন, জনসংখ্যার বৃদ্ধি, এই সবগুলোর হিসাব এখানে আছে, খাজনার পরিমাণ বৃদ্ধি, সেইটা থেকে বোঝা যায়, অনুমান করা যায়, আমি নিশ্চয়তা দিতে পারছি না, অনুমান করা যায় যে এই ঘটনাটা ঘটেছে। আর শেষ কথাটা বলবো এটা দিয়ে যে একটা ধীর প্রক্রিয়াটা ঘটেছে। ইটন বলছেন যে এটা আদিবাসী স্থানীয় মানুষরা এই ধর্মান্তর মধ্যে দিয়ে গিয়েছেন, যারা আগে ওনার অন্য একটা প্রবন্ধ আছে, এটা হচ্ছে পৃথিবীতে মানুষের যে ধর্মান্তরের ধরন, আমার প্রবন্ধটার নাম এই মুহূর্তে মনে নাই। আমি আসলে একসময় এই বইটা অনুবাদ করার আগে ইটনের অনেকগুলো প্রবন্ধ অনুবাদ করেছিলাম। ওইখানকার একটা প্রবন্ধ ছিল যে এই যে বড় ধর্ম যেগুলো, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম বা ইহুদি ধর্ম, এইটার মানুষদের ধর্মান্তরের জন্য এক ধরনের বল প্রয়োগ বহু ক্ষেত্রে লাগে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কৌম সমাজের মানুষ, আমি এখানে আসলে ভুল করে এটাকে গোত্রবদ্ধ সমাজ লিখেছি, আমার ধারণা আমি সলিম ভাইয়ের কাছ থেকে কৌম সমাজটাই নিলাম, যে এই শব্দটা আমরা জানতাম, এই শব্দটাই ব্যবহার করা উচিত ছিল এই ট্রাইবের বাংলা হিসাবে। এটা একটা ভুল কাজ হয়েছে। এই কৌম শব্দটা আমি পরের সংস্করণে ব্যবহার করব। এই যে কৌম সমাজের মানুষ, সে যখন একটা বড় রাষ্ট্র ব্যবস্থার সম্মুখীন হয়, তখন তাকে আসলে একটা বড়, ওই যে হয় নিজে একটা গ্র্যান্ড ধর্ম সে তৈরি করে, তা নাহলে আশেপাশের কোনো গ্র্যান্ড ধর্মকে সে গ্রহণ করে। কুচবিহারের মানুষরা যে কারণে হিন্দু ধর্মের মধ্যে চলে এসছেন, একইভাবে ত্রিপুরার মানুষরা, তারা হিন্দু ছিলেন না, তারা হিন্দু ধর্মের মধ্যে গিয়েছেন 1500-1600 শতক নাগাদ। আমাদের প্রতিবেশী এই যে কুকিরা, তারা খ্রিস্টান ধর্মের মধ্যে দিয়ে গিয়েছে আধুনিকায়নতার সময়টার মধ্যে। এই একই প্রক্রিয়াতে আসলে এই যে কৃষিকাজের প্রক্রিয়াটা শুরু হচ্ছে, তখন যে বড় দর্শন, রাষ্ট্র ব্যবস্থা, কর ইত্যাদির সম্মুখীন মানুষ হয় এবং এটা তার মধ্যে একটা রূপান্তর তৈরি করে। সেই রূপান্তরের প্রক্রিয়ার মধ্যে দিয়েই সে ইসলামীকরণের প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছে। বলপূর্বক ধর্মের বিষয়ে যেটা বলা যায় যে মুঘলরা এটাকে নিরুৎসাহিত করত, সুলতানরাও খুব বেশি এটাকে উৎসাহিত করেন নাই, এবং
যদি সাধারণ মানুষও ধর্মান্তর করেন, নিজেরা ধর্ম প্রচুর পরিমাণে গ্রহণ করতেন, সাহিত্যে তার উল্লেখ পাইতাম। কারণ মোগলরা বিপুল সাহিত্য তৈরি করছেন, আপনারা কল্পনা করতে পারবেন না, এত স্মৃতিকথা, এত লেখা, এত বিবরণ আপনারা পাবেন না কোথাও যে একজন মানুষ তার ধর্মান্তরিত হয়ে তার অভিজ্ঞতার কথা লিখছেন। এরকম উদাহরণ খুব অল্প, মানে সংখ্যায় গোনা যাবে এইরকম পরিবারের সংখ্যা বাংলা এলাকাতে। তো যাই হোক, আমি বলবো যে যারা আগ্রহী তাদেরকে বলবো যে এখানে একটা অধ্যায় আছে, সেই অধ্যায়টা আপনারা অবশ্যই পড়বেন যারা শুধুমাত্র একটা অধ্যায় পড়তে চান। সেটার নাম হচ্ছে ইসলামে গণধর্ম, অধ্যায় 5। এইটার যে তত্ত্ব এবং প্রবক্তাগণ, এই একটা অধ্যায় পড়লে আমার ধারণা যে আপনারা ইটন কি বলতে চাচ্ছেন, কেন অন্যান্য ইতিহাস তত্ত্বের সাথে তার পার্থক্যটা কি, সেইটা আপনারা বুঝতে পারবেন। শেষ কথা বলি এটা দিয়ে, যে আমাদের সাহিত্য এই বিষয়টাকে ব্যাপকভাবে তুলে ধরছে। 1700 সালের নাগাদ পাওয়া দেওয়ানা মদিনা, এটা হচ্ছে প্রথম বাংলা সাহিত্যের উদাহরণ, যেখানে আমরা 1700 সালের আগে কিন্তু আমরা বাঙালি মুসলমানের লেখা সাহিত্য পাচ্ছি। এমনকি বাঙালি মুসলমান বৈষ্ণব পদাবলী পর্যন্ত লিখছে, বৈষ্ণব পদাবলী। কিন্তু বাঙালি মুসলমানের উল্লেখ প্রচুর সাহিত্যের মধ্যে আছে। কালোকিতু ফুল্লরের উপাখ্যানের মধ্যে আছে, জাফর মিয়া 22,000 লোক নিয়ে আসলো। কিন্তু প্রথম বাংলা কৃষক নারী এবং পুরুষকে আমরা পাচ্ছি দেওয়ানা মদিনায়, 1700 সাল নাগাদ লেখা। ইটন বলছেন যে এই মুসলমান কৃষককে কখন দেখা গেছে, এর আগে 1400-1500 সালে থেকে প্রচুর বিদেশি পর্যটক বাংলায় এসেছেন। আমরা কিন্তু মুসলমান নাগরিকদের উল্লেখ পাচ্ছি, গ্রামীণ মুসলমানের উল্লেখ পাচ্ছি না, কিন্তু সাহিত্যের মধ্যেও পাচ্ছি না। 1700 সালের পর থেকে আপনি প্রচুর হারে পাবেন। আর তার আগে ওই 2টা উদাহরণ পাবেন, যেটা সন্দ্বীপে এবং ওই ফেডরিসির মেঘদার ইয়েতে। আমার ধারণা সেটার বড় কারণ ছিল যে এখানকার যে পলাতক আফগানরা, ইটন নিশ্চয়ই ওই অংশটা যথাযথ গুরুত্ব দেন নাই, দিলে ভালো করতেন। কিন্তু নিঃসন্দেহে হয়তো বলা যাবে, আমি জানি না, নতুন তথ্য প্রমাণ না পেলে, শুধুমাত্র যদি আমরা জনসংখ্যার বিস্তারের দিকে তাকাই, খাজনার বৃদ্ধির দিকে তাকাই, ধান উৎপাদন এবং ধান রফতানির দিকে তাকাই, তাহলে বলতেই হবে যে পূর্ব বাংলার বড় অংশ ওই সময় জঙ্গল কর্তন হয়েছে। ধান আবাদ যদি শুরু নাও হয়ে থাকে, ঘনীভবন হয়েছে, এবং এইটার মধ্য দিয়ে এইখানে বিপুল পরিমাণ আদিবাসী জনগোষ্ঠী তারা ইসলাম ধর্মের আওতায় এসেছেন। এবং এই প্রক্রিয়াটা মুঘল আমলের পরে ব্রিটিশ আমলেও চালু ছিল। আপনারা ইতিহাসবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, না সিরাজুল ইসলাম ইতিহাসবিদ, তার একটা বিখ্যাত কাজ আছে ইতিহাসিকের নোটবুক, ঐতিহাসিকের নোটবুক। সেখানে একটা প্রবন্ধ আপনারা পাবেন, যেটার কথা আমি আমার নতুন সংস্করণের ভূমিকাতে লিখেছি, যে আমাদের থানাটা সেইটা ব্রিটিশ আমলে মাত্র কৃষিকাজের আওতায় আসে, মাত্র ব্রিটিশ আমলে। এবং বহু উদাহরণ আছে যেখানে একজন মুঘল ইজারা নিচ্ছেন, ভাগ করে দিচ্ছেন মুসলমান অগ্রদূতদের কাছে, মুসলমান অগ্রদূতরা বা হিন্দু মুসলমান নির্বিশেষে অগ্রদূতদের মধ্যে, যেখানে মুসলমান অগ্রদূতরা একটা গ্রাম স্থাপন করছেন, সেখানকার গ্রামের মানুষরা 47 সাল পর্যন্ত মুসলমান। আর যেখানে একজন হিন্দু অগ্রদূত ওই জঙ্গল পরিষ্কার করার দায়িত্ব নিচ্ছেন, সেইখানকার ব্যতিক্রমহীনভাবে 47 সাল পর্যন্ত সেই গ্রামগুলো হিন্দু অধ্যুষিত। আপনাদের সবাইকে ধন্যবাদ মন দিয়ে কথা শোনার জন্য।